অনেক রাতে যখন চোখ একটু লেগে এসেছে, মনে হলো কাচের জানলায় কেউ আঁচড়াচ্ছে। নখের তীব্র কিচকিচে শব্দে ঘর ভরে উঠেছে। আমি ভাবছি বাঘ এলো নাকি। জানালায় তাকিয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দুজন মহিলা, তাদের খোলা চুল চাঁদের আলোতে রূপলি বরণ ধারণ করেছে। জানালার কাছে নাক ঠেকিয়ে আমাদের দেখছে, আর তাদের লম্বা ধারালো নখ দিয়ে কাচের মধ্যে আঁচড়াচ্ছে। কিন্তু উঠে যে জানালার কাছে যাব, সে সাহস তখন আমার নেই। কে যেন স্তম্ভন মন্ত্রে আমার গোটা দেহটিকে অবশ করে রেখেছে। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম। এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা হাড়ি ঝির থান। এটি গপ্প মিলে ঠেকের অরিজিনাল গপ্প। তাহলে শুরু করা যাক। পুজো শেষ, এবার কাজে ফেরার পালা। যারা প্রবাসে থাকেন ধীরে ধীরে পাত্তাড়ি গুটিয়ে কাজের জায়গায় ফিরে যাবেন তারা। কেউ যাবেন পাহাড়ে, কেউ অন্য রাজ্যে, অন্য দেশে। চুঁচুড়ার রাস্তাঘাট কিছুদিন এমনটা সেজে থাকবে যেমন থাকে বিয়ের কোণে বিয়ের কিছুদিন পরেও। সেই আলগা ভালো লাগা গায়ে মেখে শহর আঁকড়ে ধরে থাকতে চাইবে এই যাই যাই উৎসবের আনন্দের মুহূর্তগুলোকে। অদূরে শীতের হাতছানি, দুপুরের রোদ দ্রুত ঢলে যাচ্ছে। ছাদ থেকে বিকেল হতে না হতেই কাঁচা কাপড় নিয়ে আসার তাগিদ। ট্রাঙ্ক থেকে ন্যাপথালিনের গন্ধমোড়া সোয়েটার, আলোয়ান, কম্বল বের করা হচ্ছে। পাড়ায় ধুনুরিরা হেঁকে বেড়াচ্ছে। পুরানো লেপ ভাঙাবেন, পুরানো লেপ। রোদের রং সোনা হয়েছে। সকালের রোদ বাড়তে বাড়তে পা ছুঁলে মিষ্টি এক উত্তাপ লাগছে। মাঝে মাঝে হিম হিমে একটা বাতাস কোথা থেকে বয়ে বয়ে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ থেকে খয়েরি হচ্ছে। সন্ধে কখন যে গড়িয়ে রাত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। চুঁচুড়ার তোলা ফটকের সামান্য দূরে রামেন্দ্র চাটুর্যের বাড়ির সান্ধ্য আড্ডা আজ বেশ জমে উঠেছিল। মূলত প্রৌঢ় আর যুবকরা এতে অংশ নেন। সময় সময় কোনো গণ্যমান্য মানুষ এলে তিনিও এই আড্ডায় আমন্ত্রণ পান। সদস্যরা আদর করে এই সভার নাম রেখেছেন বিশ্বকোষ সভা। বিশ্বের এমন কোনো ঘটনা নেই যা এতে আলোচনা হয় না। সঙ্গে মুড়ি, তেলে ভাজা, চা ইত্যাদি তো চলেই। রামেন্দ্রবাবু নিজে কোনোদিন চুঁচুড়ার বাইরে না গেলেও সারা বিশ্ব নিয়ে তার অগাধ জ্ঞান। বসার ঘরে লাইব্রেরিখানিও দেখার মতো। যেদিনের কথা বলছি সেদিন আলোচনা চলছিল মূলত রাজনীতি নিয়ে। আলোচনা না বলে বরং তর্ক বলাই ভালো। প্রবোধ কি একটা কথায় বলে বসলো, আর যাই বলো বাপু, এই দেশ থেকে ইংরেজদের তাড়ানো আর মরা মানুষকে জ্যান্ত করা একই ব্যাপার। শুনেই আবার মাধব রসিকরা হই হই করে উঠল। তুমি বললেই হলো। আর কদিন রোশো না, আমাদের সুভাষ মান্দালয় জেল থেকে সবে ছাড়া পেয়েছে। আর পাবে নাই বা কেন? ওকে আটকে রাখে এমন সাধ্য কোন ইংরেজের ব্যাটার আছে শুনি? বড় জোর আর 5টা বছর সুভাষ একাই দেশ স্বাধীন করবে। একা সুভাষ করবেটা কি? জাতীয় কংগ্রেসের নিজেদের মধ্যেই এখন খাওয়া খাওয়ি। ওরা সুভাষকে কাজ করতেই দেবে না। দেবে না তো বই গেল। সুভাষ একাই 100। কি বলেন মাস্টারমশাই? গোটা আড্ডার দৃষ্টি এবার যার দিকে ঘুরে গেল তিনিও সুভাষচন্দ্রের সঙ্গে মান্দালয় জেলে বন্দী ছিলেন। ইলেকট্রিক শক, কম্বল ধোলাই থেকে বরফের উপর শুইয়ে রাখা কোনো অত্যাচারই বাদ যায়নি। তবু তিনি মুখ খোলেননি। সদ্য কিছুদিন হলো জেল থেকে ছাড়া পেয়ে চুঁচুড়া দেশবন্ধু স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন।
কিন্তু তা বলে তার কর্মকাণ্ড থেমে নেই। এখন কমিউনিস্ট ম্যানিফেস্টো অনুবাদ করছেন এবং শ্রমিকদের নিয়ে গণ আন্দোলনের চেষ্টায় আছেন। ষণ্ডেশ্বর তলায় পাঠকগলির অধিকারী ভবনে গোপনে তার ছাত্ররা শিখছে বক্সিং খেলা, সঙ্গে বোমা বাঁধা আর অস্ত্র মজুতের কাজ। মাস্টারমশাই আড্ডায় রোজ আসেন না, এলেও বিশেষ কথা বলেন না। প্রবোধের কথা শুনে তিনি মৃদু মৃদু হাসছিলেন, কিছু বললেন না। তাকে একটু রাগিয়ে দেবার জন্যেই রামেন্দ্রবাবু বলে উঠলেন, আর কি হে জ্যোতিষ, তোমাদের সুভাষকে নিয়ে কি সব যাতা বলে যাচ্ছে, আর তুমি মুখ বুজে সহ্য করে যাচ্ছ? আরে কিছু তো বলো। জ্যোতিষচন্দ্র ঘোষ মৃদু হেসে বললেন, মান্দালয়ের অত্যাচারে চোখের দৃষ্টি প্রায় হারিয়েছি, শরীরও অশক্ত। অর্বাচীনদের সঙ্গে তর্ক করার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই নেই। তবে প্রবোধ যা বলল তাতে আশার আলো দেখছি। ইংরেজদের তাড়ানো যদি মরা মানুষ জ্যান্ত করার তুল্য হয়, তবে ইংরেজ একদিন এ দেশ ছেড়ে যাবে, কারণ আমি নিজের চোখে মরা মানুষ জ্যান্ত হতে দেখেছি। আপনি তো কত কত দেশ ঘুরে বেরিয়েছেন, কত অভিজ্ঞতা আপনার। বলুন না, বলুন না, কোথায় কোথায় মরা মানুষ ফিরে আসতে দেখেছেন? বার্মা মুলুকেই হবে। ওখানকার মানুষজন যেমন অদ্ভুত, দেশটাও তেমনি আজব পানা। বার্মায় নয় হে, এ দেশেই। বরং আরো স্পষ্ট করে বলতে গেলে এই বাংলাতেই। সভাপতি রামেন্দ্রবাবু এবার আধশোয়া থেকে উঠে বসলেন। বয়সে তিনি সবার চেয়ে বড়। পাশবালিশটা কোলে তুলে নিয়ে গড়গড়ায় একটা লম্বা টান মেরে বললেন, কি বলছো হে জ্যোতিষ, তুমি মরা মানুষকে জ্যান্ত হতে দেখেছো? এও সম্ভব? আচ্ছা শোনাও শোনাও শোনাও, আজ তোমার কাহিনী শোনাও শুনি। দেখেছি বটে, কিন্তু যে জিনিস আমি নিজে আজও মন থেকে বিশ্বাস করে উঠতে পারিনি, কেমন করে আপনাদের তা বলি বলুন দেখি? চোখে দেখলেই তো আর সব সত্য হয়ে যায় না, যুক্তি বলেও একটা ব্যাপার আছে। কিন্তু এই ঘটনা আমার নিজের সব যুক্তি বুদ্ধির বাইরে। তা রোজই তো চোর ছেচর আর খুনের গপ্প শুনি, আজ না হয় অলৌকিক কিছুই হয়ে যাক। কি বলো হে সবাই? হ্যাঁ, অবশ্যই। সবাই যখন এত করে বলছেন তখন বলি। তবে একটা বিষয়, গ্রামের নামটি আমি উজ্জ্ব রাখব। কেন রাখব তাও আপনারা ক্রমে ক্রমে বুঝতে পারবেন। কি রাজি? রাজি। রাজি। মাস্টার একবার চোখ বুজে গোটা ঘটনাটা ভেবে নিলেন। তারপর কাউচের উপরে বাবু হয়ে বসে তার অদ্ভুত দরাজ আর উদার গলায় গল্প আরম্ভ করলেন। আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। এই চুঁচুড়া তখন বিপ্লবীদের পুণ্যভূমি, মুক্তাঞ্চলও বলতে পারো। ইংরেজ সরকার এখানে ঢুকতে গেলে ফরাসিদের অনুমতি লাগে, কখনো পায়, আবার বেশিরভাগ সময় পায় না। ফরাসি আর ডাচরা ইংরেজদের দুচক্ষে দেখতে পারে না। তখন চন্দননগর থেকে রাসবিহারী বোস সারা বাংলায় বিপ্লবী সংগঠন চালাচ্ছেন, আর আমাকে দেওয়া হয়েছিল সশস্ত্র আন্দোলনের ভার। আমার তত্ত্বাবধানে অপারেশন চালাতো গঙ্গানারায়ণ চন্দ্র, হরিনারায়ণ চন্দ্র আর গোপাল ঘোষের মতো তাজা তরুণরা। একটা বিশ্বাস আমাদের ছিল, ইংরেজ পুলিশ আমাদের টিকিটিরও নাগাল পাবে না। কিন্তু বড় ভুল ভেবেছিলাম। একদিন গোপাল দৌড়তে দৌড়তে এসে বলল, মাস্টারবাবু, এখনই পালাতে হবে। আমি ঘরে বসে আহ্নিক করছিলাম। জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে গোপাল? সর্বনাশ হয়েছে। ওই চার্লস টেকার্টের ব্রিটিশ পুলিশ ফরাসি সরকারের কাছে আপিল করেছিল গোটা চুঁচুড়ো আর চন্দননগর তল্লাশি করার। আমরা ভেবেছিলাম অনুমতি পাবে না, এইমাত্র খবর এলো অনুমতি মিলেছে। শুধু তাই নয়,
ওই টেগার বিরাট এক বাহিনী নিয়ে এদিক পানি আসছে, তুমি পালাও শিগগির। তো একটা ঝোলায় সামান্য ছিঁড়ে গুড়, জল আর গীতাখানা নিয়ে চম্পট দিলাম। টেগাট আমার বাড়ি থেকে ম্যাপ, নথি, কিছু চিঠি আর একটা পিস্তল উদ্ধার করলো। আমার নামে হুলিয়া জারি হলো। চন্দননগরের মতিলাল রায়ের বাড়ির গুপ্ত কক্ষে আমি আর গোপাল 2 দিন লুকিয়ে রইলাম। তারপর একদিন তিনি আমাদের দুজনকে ডেকে বললেন, শোনো, পুলিশ গোটা হুগলি জেলায় তোমাদের খ্যাপা কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে। যে কোনো দিন আমাদের বাড়িও তল্লাশি হবে, আর তাহলে আমি তো ফাঁসবই, তোমরাও বাঁচবে না। আমি রাসবিহারী বাবুর সঙ্গে কথা বলেছি, তোমাদের কয়েক মাস গা ঢাকা দিয়ে থাকতে হবে। কোনো রকম বিপ্লবী কাজকর্ম করা চলবে না। সময় হলে আমরাই আবার তোমাদের ডেকে নেব। কোথায় যাব? চিন্তা নেই, আজ রাতে আমার চেলা শ্রীশচন্দ্র তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। কোথায় তা এখনই তোমাদের বলছি না, দুজন সেখানেই থাকবে, কিন্তু সাবধান, ঘুণাক্ষরেও যেন কেউ না জানতে পারে তোমরা বিপ্লবী। কথা মতো গভীর রাতে 2 ঘোড়ায় টানা একখানা দামি ল্যান্ডো গাড়ি এসে মতিলাল বাবুর বাড়ির পোর্টিকোতে দাঁড়ালো। শ্রীশ গাড়ির ভিতরেই ছিল। সে দরজা খুলে ইঙ্গিতে আমাদের ভেতরে ঢুকতে বলল। ল্যান্ডোর বাইরে ঘোমটা পরা এক মহিলার ছবি। যে নানা ল্যান্ডো। এই ল্যান্ডো দেখলে পুলিশ সাধারণত তল্লাশি করে না। কে জানে কোন বড় মানুষের মেয়ে বউ গাড়িতে যাচ্ছেন। সঠিক তথ্য ছাড়া এই গাড়ি আটক করলে মেলা ঝামেলা। কত অলি গলি, চৌরাস্তা, রাজপথ পেরিয়ে প্রায় ভোরের দিকে আমাদের ল্যান্ডো থামল। নেমেই তাকিয়ে দেখি শিয়ালদা স্টেশন। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? শ্রীশ তখনও কিছু বলল না। আমাদের গাড়ি থেকে নামতে বলেই সোজা টিকিট কাউন্টারের দিকে ছুট লাগালো। যাবার আগে শুধু বলে গেল, শোনো, এসব তোমাদের অচেনা জায়গা, এখান থেকে এক পা নড়বে না। ফিরে যেন এখানেই তোমাদের দেখতে পাই। দেরি হলে আমাকে খুঁজতে যেও না আবার, তাতে বরং দুজনেই দুজনকে খুঁজে মরবো। খানিক বাদেই দেখি সে আবার হন্তদন্ত হয়ে ফিরে আসছে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে আমাদের বললে, আরে ট্রেনের টাইম যে বদলে গেছে জানতামই না, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখনই ছেড়ে দেবে। কিন্তু শ্রীশ, আমরা যাচ্ছি কোথায়? সেসব পরে হবে, এখন কোনো প্রশ্ন নয়। অগত্যা আমরা দুজনে অসংবদ শিশুর মতো শ্রীশের পিছনে পিছনে একখানা 4 বগি ট্রেনে উঠলাম। শ্রীশচন্দ্র আমাদের সঙ্গে বসল না। পাশেই একটা বেঞ্চে বসে মুখের সামনে একখানি স্টেটসম্যান পত্রিকা ধরে এমন ভাব করল যেন আমাদের চেনেই না। গাড়ি এক একটা স্টেশনে থামে আর আমরা শ্রীশের দিকে তাকাই। ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। স্টেটসম্যান কাগজের উত্তর পূর্ব কোণ থেকে দক্ষিণ পশ্চিম কোণ অবধি পড়া হয়ে গেল, তবু আমাদের স্টেশন আসে না। ভাবতে ভাবতেই ক্যাঁচ কুঁচ গদাম করে ট্রেন একেবারে থেমে গেল। বাইরে তাকিয়ে দেখি লেখা আছে ক্যানিং। এই নামখানি আমার কাছে পরিচিত। একবার বাংলায় সাহেবদের কুঠি কোথায় হবে তা নিয়ে নানা চিন্তা ভাবনা করে সমুদ্রের ধারেই এক জায়গা খুঁজে বার করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক করলেন এখানেই বন্দর গেঁড়ে বসতি স্থাপন করবেন। নাম দেওয়া হলো পোর্ট ক্যানিং। সবাই খুশি, শুধু এক মাতাল সাহেব হেনরি পিডিংটন বললেন, সর্বনাশ, এমন কাজ করবেন না। যত ঝড় হয় সব ওখানেই এসে পড়ে। কোম্পানি মাতালের কথায় পাত্তা দিলেন না। পোর্ট ক্যানিং হলো।
আর তারপরেই এলো ভয়ানক কালবৈশাখী ঝড়। পোর্ট ক্যানিং তৈরি হতে যা সময় লেগেছিল, রাতারাতি সব শেষ। সাহেবরা ঠিক করলেন বন্দর বানাবেন সমুদ্র থেকে বেশ কিছুটা ভিতরে, কলকাতা নামের এক গ্রামের ধারে। আর তার কুফল তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সবাই। সে যাই হোক, ক্যানিংয়ে নেমে এক গরুর গাড়ি ভাড়া করা হলো। কোনো প্রশ্ন করা যাবে না, তাই আমরা কথা না বলে দুদিকের গ্রামের শোভা উপভোগ করতে লাগলাম। গরুর গাড়ির বাঁশের ছাউনি তোলা আসনে বসে আছি। পাশে বাঁশের ঝুড়িতে কিছু খাবার আর মাটির কলসিতে জল। গাড়োয়ান খালি গায়ে গামছা ফেলে হাতে লম্বা বাঁশের চাবুকটা ঘোরাতে ঘোরাতে হালকা গলায় হুঁশ দিচ্ছে। চল 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 রে মদনা, চল চল চল, ধীরে হলধর, হলধর ধীরে ধীরে। বুঝলাম মদন আর হলধর এই দুটি বলদের নাম। চাকার নিচে ধুলো মাখা কাঁচা রাস্তা গান গাইছে চিকচিক শব্দে। দুধারে তাল গাছ, নারকেল গাছ আর মাঝে মাঝে বাঁশ ঝাড়। পুকুরের ঘাটে বউয়েরা জল তুলছে, কেউ কেউ কাপড় কাচ্ছে। যত এগোই ততই পথ ফাঁকা হতে থাকে। ধানের ক্ষেতের মধ্যে দিয়ে গরুর গাড়ি টলতে টলতে চলল। বাতাসে কাঁচা ধানের গন্ধ। কোথাও কোথাও কাদায় গাড়ির চাকা থেমে যায়। গাড়োয়ান নেমে পাথরের মতো কাদা ঠেলে আবার উঠিয়ে নেয় গাড়ি। আমি গ্রাম বাংলার এমন রূপ তার আগে দেখিনি। এক লহমায় ভুলেই গেলাম আমাকে পুলিশে তাড়া করছে, আমি পালিয়ে বেড়াচ্ছি। মনে হলো যে দেশ এত সুন্দর, সে দেশ আমার না হলে আর কার হবে? যখন সূর্য ডোবে ডোবে আকাশে লালচে আগুনের রং, তখন আমরা ক্যানিংয়ের ঘাটে পৌঁছলাম। এখান থেকে নৌকো চেপে ওদিকে যেতে হবে। একটা নৌকো ভাড়া করে ওপারে পৌঁছতে পৌঁছতেই ঝপ করে সন্ধে নেমে এলো। শ্রীশ তালেবর ছেলে, এতক্ষণ বুঝিনি। এবার দেখলাম তার মস্ত ঝোলা থেকে একটা কুচকুচে কালো ঢাকা লণ্ঠন বেরিয়ে এলো। তাতে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে লণ্ঠনটা একটা লাঠির মাথায় ঝুলিয়ে বলল, চলো যাওয়া যাক, এবার পায়ে হেঁটে ছাড়া গতি নেই। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা লাগালাম। বুক যে সামান্য ধুকপুক করছিল না তা নয়। মানুষে ভয় পাই না, কিন্তু আচমকা বাঘ কিংবা সাপ এলে কি করব জানা নেই। গোপাল দেখলাম ভয়ে সিঁটিয়ে আমার পিছন পিছন চলছে। শ্রীশের এই রাস্তা চেনা। সে দিব্যি শীষ দিতে দিতে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। আকাশের তারারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু গাছের মাথার উপর ঘন ছায়া এমন ভাবে নেমে এসেছে যে কিছুই বোঝা যায় না। ছায়ারা আরো কাছে সরে সরে আসে। ঝোপঝাড়ে রাতচরা পাখিরা পাখা ঝাপটায়। বাতাস জুড়ে এক ধরনের অদ্ভুত শব্দ, যেন কেউ গাছের মগডাল থেকে ফিস ফিস করছে। পায়ের নিচের কাদা ঠান্ডা, আঠালো আর ভেজা ভেজা। প্রতিটি পদক্ষেপের সঙ্গে অদ্ভুত চপ চপ শব্দ উঠছে। বাতাসে লবণের সঙ্গে কাদার গন্ধ আর লণ্ঠনের পোড়া তেলের গন্ধ মিলে মিশে যেমন একটা ভৌতিক আবহাওয়া তৈরি করেছে।
জঙ্গলের পথটা সরু, মাঝে মাঝে মাটিতে বসে গেছে, কোথাও বা গাছের শিকড় উঁচু হয়ে বাঁধের মতো অবরোধ তৈরি করেছে। আমাদের পায়ের আওয়াজ মিশে যাচ্ছে ঝিঁঝি পোকার টানা সুরে। দূরে কোথাও একবার শব্দ শোনা গেল। ভয়ে শরীরের লোম খাড়া হয়ে উঠল। ভয় পাবার কিছু নেই। বাঘ থাকলেও সে আগে আমাদের গন্ধ পাবে, ওরাও আমাদের ভয় পায়। তা কতক্ষণ এভাবে চলেছিলাম জানি না, হঠাৎ দেখি বন হালকা হয়ে আসছে ধীরে ধীরে। নিচে দেখা যাচ্ছে মানুষের পায়ে চলা পথ, আর তারপর গোটা বনটাই এক সময় শেষ হয়ে মাঝে ফুটে উঠল বিরাট এক প্রান্তর। আর সেই প্রান্তরের এক পাশে চাঁদের আলোয় মাখামাখি একটা গ্রাম। এমন নিস্তব্ধ গ্রাম আমি তার আগে কোনোদিন দেখিনি। আকাশে ত্রয়োদশীর চাঁদ ভেসে আছে ধোঁয়াটে কুয়াশার ভেতর। সেই চাঁদের আলোয় গোটা গ্রামটাই কেমন ধোঁয়ার মতো লাগছে। বাড়িগুলো সাদা ছায়ায় গড়া, হালকা, স্বচ্ছ। গ্রাম জুড়ে কোনো আওয়াজ নেই, না কুকুরের, না মানুষের, না ঝিঁঝির। শুধু বাতাসের স্রোতে কারো শ্বাস প্রশ্বাসের মতো শুকনো পাতার মৃদু সরসরানি। গ্রামে ঢোকার মুখেই শ্রীশ দাঁড়িয়ে গেল। একধারে একটা মজা খাল, বোঝা যায় এককালে হয়তো এটা কোনো নদীর অংশ ছিল। এখন সেই খালের এক অংশে পলি পড়ে পড়ে বিরাট চরের সৃষ্টি হয়েছে। তার মধ্যেই ৩-৪ বিঘে মতো উঁচু জমি। সেখানে ঝোপঝাড়ের মাঝখানে একটা দেউল মতো চোখে পড়ল। দেউলের চূড়া এখন ভাঙা, 3 দিকের দেওয়ালও নেই। যেটুকু অবশিষ্ট আছে সেটাও সেই মজা খালের দিকে ঝুঁকে আছে। শ্রীশ আমাদের দিকে ইঙ্গিত করে বলল, জুতো খুলে উপরে উঠে এসো। বলেই সেই উঁচু থানকে প্রণাম করে উপরে উঠে গেল। আমরাও তাকে অনুসরণ করলাম। উপরে উঠে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটি বড় গাছের কাটা গুঁড়ির উপর একটি বিরাট মুকুট পরা নারী মুন্ড কে যেন রেখে দিয়েছে। তার চারদিকে রক্ত লাল রঙের নিশান। প্রথমে চমকে উঠলেও পরে বুঝলাম এই নারী মুন্ড কালো পাথরের তৈরি, কিন্তু তার চোখে মুখে আদিমত্বের চিহ্ন বেশ স্পষ্ট। সেই মুন্ড মূর্তি ডিম্বাকৃতি, নাক অস্বাভাবিক চওড়া, আর কপালের নিচ থেকে ঠোঁট অবধি লম্বা। ঠোঁট প্রায় চিবুকের কাছে খোদাই করা। মাথার উপরের অংশে 2টি বিশাল চোখ, গোল কিন্তু জীবন্তের মতো উজ্জ্বল। বোধ করি কোনো এক চির জাগ্রত দেবতার দৃষ্টি সেখানে জমে আছে সহস্র বছর ধরে। মুকুটে আঁকা রয়েছে বন্য লতা পাতার ফুল। নারী হলেও তার গালে গালপাট্টা দেখলে ভক্তির চেয়েও ভয়ের উদ্রেক হয় বেশি। মাকে প্রণাম করো। আমরা হাত জোড় করে প্রণাম করতে বেশ ধমকের সুরে শ্রীশ বলে উঠল, এভাবে না, মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে। মায়ের আশীর্বাদ না নিয়ে কেউ এ গায়ে ঢুকতে পারে না। আমরা দুজন আর তর্ক না করে তার কথাই মেনে নিলাম। শ্রীশ নিজেও সেই দেবী মুন্ডকে প্রণাম করল। তারপর থাম থেকে নেমে এসে একটু নরম গলাতেই বলল, কিছু মনে করো না ভাই,
কিন্তু মা কুপিত হন এমন কোনো কাজ তো আমি করতে পারি না। যতদিন এই গ্রামে থাকবে মায়ের আশীর্বাদই তোমাদের বাঁচিয়ে রাখবে। এই দেবতার নাম কি? হারিঝি। কেউ কেউ অবশ্য হারিচণ্ডীও বলে থাকেন। অত্যন্ত জাগ্রত দেবী। কিন্তু দেবীর বাকি দেহ কোথায়? সেটা কেউ জানে না, পায়নি যে। সে এক বিরাট গল্প। দক্ষিণ রায়, কালু রায় বা পঞ্চানন্দের মতো তার পূর্ণমূর্তি নেই। মায়ের তাই বারামূর্তি পূজিত হন। বারামূর্তি মানে? মুন্ডমূর্তি। লোকায়ত তান্ত্রিক ধর্মে এর খোঁজ পাবে। সম্পূর্ণ মূর্তির থেকে এই বারামূর্তি অনেক গুণে শক্তিশালী। শুনেছি 24 পরগনার দিকে নাকি 7খানা বারামূর্তির এক ভয়ানক তন্ত্রপীঠ আছে। সে জায়গার নাম বারাসাত। শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম। পাশ দিয়ে এক মহিলা মাথায় ঘোমটা দিয়ে হেঁটে যাবার সময় একবার আমাকে দেখলেন। অবাক কাণ্ড! ঢাকা লণ্ঠনের চকিত আলোয় আমার মনে হলো ভদ্র মহিলাকে আমি আগে কোথাও দেখেছি। রাস্তা একেবারে খালি, ধুলোয় মোড়া। এত রাতেও এক দমবন্ধ গরমে নিঃশ্বাসে আগুনের হলকা বইছে। পায়ের নিচে শুনতে পেলাম বিবর্ণ খোসা আর শুকনো পাতার মচমচে শব্দ। একটা বাড়িতেও আলো জ্বলছে না, তবু এক অদ্ভুত মন খারাপি দমকা হাওয়া থেকে থেকে জানান দিয়ে যাচ্ছে এই গ্রামটা অদ্ভুত রকম জীবন্ত। এখানে সময় স্থির নয়, বরং ভাঙা কাচের মতো টুকরো টুকরো হয়ে আছে, আর প্রতিটা টুকরোতে লুকিয়ে আছে গোপন কোনো অভিশাপের কথা। আমার মাথার ভিতরে গ্রামের অদ্ভুত স্তব্ধতা যেন গলা ফাটিয়ে চিৎকার করছিল। আমি 2 কান চেপে ধরলাম। কোনো লাভ হলো না। মাথার মধ্যে সেই স্তব্ধতার গান নীরবে গুনগুন করতে লাগলো। হাঁটতে হাঁটতে শ্রীশ গ্রামের প্রান্তে এক দালান বাড়ির সামনে গিয়ে দাঁড়ানো মাত্র দরজা খুলে গেল। মনে হলো এক পশলা ঠান্ডা ভিজে বাতাস বয়ে গেল আমাদের উপর দিয়ে। এক মহিলা কাজ করা লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়ে। লণ্ঠনের মৃদু আলোয় তার মুখখানা পরিষ্কার দেখা যাচ্ছে না। নমস্কার, আমি বকুল, ভেতরে আসুন। শ্রী সেখান থেকেই আমাদের থেকে বিদায় নিল। আমার কাজ শেষ, আমাকে এখনই ফিরতে হবে। এখানে রাত কাটানো চলবে না। সে কি, তুমি থাকবে না? আরে অন্তত ভেতরে এসো। ও ভেতরে আসবে না, বারণ আছে। আপনারা আসুন। এই বলে ঘরের ভিতর আমাদের ডেকে নিলেন বকুল। ঘরের দরজা যেমনটা খুলেছিল তেমনি এক ঠান্ডা বাতাসে বন্ধ হয়ে গেল আঁটো করে। আমার কেন যেন মনে হচ্ছিল ভদ্রমহিলা আমাদেরই অপেক্ষায় ছিলেন। কোনো কথা না বলে তিনি এ ঘর ও ঘর পেরিয়ে এগিয়ে চললেন। মাঝে করিডোর আর 2 পাশের ঘর ভরা অসংখ্য জিনিসপত্র, সাদা কাপড় দিয়ে ঢাকা। চাঁদের নরম নীলাভ রঙের আলো ভেসে আসছে সেই ঘরে। এইসব ঘরে কি আছে? স্মৃতি। যারা আমাদের এই গ্রামে এসে একবার থেকে যায়, তাদের স্মৃতিগুলো জমা করে এক একটা ঘরে বোঝাই করে রাখি।
সেসব স্মৃতি তো আর সবাইকে দেখানোর মতো না, তাই সাদা কাপড়ে ঢাকা। অপেক্ষায় থাকে যদি কোনোদিন কেউ আসে তার স্মৃতি ফিরিয়ে নিতে, কিন্তু কেউ আসে না। করিডোরের একেবারে শেষে আপনাদের ঘর সাজিয়ে রেখেছে, খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে, খেয়ে নিন। অনেকক্ষণ তো পেটে কিছু পড়েনি। আপনি জানতেন যে আমরা আসবো? হ্যাঁ, জানবো না কেন? আমায় বলল যে। কে বলল? শ্রীশ? না না, ওকে তো কতদিন বাদে দেখলাম। আমায় যমুনা জানিয়েছে। যমুনা কে জিজ্ঞেস করতে গিয়েও করলাম না। এদিকে সব দেখে শুনে গোপালের মুখ চোখ দেখলাম ভয়ে পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আমরা খুবই ক্লান্ত, আজ শুয়ে পড়ব। সে তো পড়বেনি, কিন্তু তার আগে কিছু খেয়ে নিন। রান্নাঘরটা বাড়ির এক কোণে, একটা বিশাল হল ঘর, তার মাঝখানে কাঠের পুরনো টেবিল। টেবিলের ওপর একটা সাদা কাপড় বিছানো, তার উপর দুটো থালা, তাতে গরম ভাতের স্তূপ। থালার চারদিকে নানা রকম ব্যঞ্জন সাজানো, প্রতিটা থেকে ধোঁয়া উঠছে, যেন সদ্য উনুন থেকে নামালো কেউ। টেবিলের উপর একখানা বিরাট মোমবাতি জ্বলছে, কিন্তু বকুল টেবিলের অন্যদিকে বসায়, তার মুখ অন্ধকারে ঢাকা। তা খেতে খেতে প্রশ্নটা করেই ফেললাম, সত্যি বলুন তো, এত আয়োজন করলেন কিভাবে? মানে ঠাকুর চাকর কাউকে তো দেখছি না। ওসব আমাদের লাগে না, গ্রামের বাসিন্দারাই হাতে হাতে সাহায্য করে দেয়। আর মা হারিঝির কৃপা তো আছেই। আমরা জানি তিনিই সব জুটিয়ে দেবেন। ভালো কথা। এই হাড়িচণ্ডীর থানের ব্যাপারটা কি? হা হা করে হেসে উঠলেন বকুল। মনে হলো উত্তাল এক ঝর্ণা পাহাড় থেকে মাটিতে এসে ধাক্কা খেল। আমি ঠিক এই প্রশ্নটারই অপেক্ষায় ছিলাম। জানেন, মনে মনে ভাবছিলাম আপনি কখন এটা জানতে চাইবেন। কি করে বুঝলেন? বলবো, কিন্তু তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। এত জায়গা থাকতে আপনারা দুজন আজকের দিনে এই গ্রামেই এলেন কেন? এটা তো সোজা উত্তর, শ্রীশ নিয়ে এলো বলে। আমি তো এই গ্রাম চিনতামই না, হঠাৎ করেই চলে এলাম। তাই কি এই গ্রামে কেউ হঠাৎ আসে না জ্যোতিষবাবু? এখানে যারা আসে তাদের আগে থেকেই ডাকা হয়। ভদ্র মহিলাকে তো আমাদের নামটা অবধি বলিনি। সবটাই কি অলিক, নাকি আমাদের বোকা বানানোর প্রহসন? ওদিকে গোপাল অত কিছু ভাবছে না, সে আপন মনে খেয়ে চলেছে। সারা শরীর জুড়ে তীব্র একটা অস্বস্তি হচ্ছিল। বললাম, আপনি বরং হাড়িচণ্ডীর কাহিনীটাই বলুন। আপনারা দক্ষিণ রায়ের নাম তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ, কে না জানে। বাঘের দেবতা, তার মতো সুশ্রী সুপুরুষ দেবতা এক কার্তিক ছাড়া বোধহয় আর কেউ নেই। গায়ের রং কাঁচা হলুদ, মাথায় বাবরি চুল, তার উপর মুকুট, কানে কুণ্ডল, হাতে তীর ধনুক। এক বিরাট গেঁদো বাঘের উপর চড়ে বসে থাকেন। বনবিবি রক্ষা করেন, দক্ষিণ রায় পরীক্ষা নেন। যে মানুষ অহংকারে বা লোভে বনে প্রবেশ করে, দক্ষিণ রায় তার সামনে বাঘের রূপে উপস্থিত হন। কিন্তু যে
প্রকৃতিকে শ্রদ্ধা করে তাকে তিনি রক্ষা করেন নিজের আশীর্বাদে। একেবারে ঠিক। চন্দ্রবদন, চন্দ্রকায়, শার্দুল বাহন, দক্ষিণ রায়। দক্ষিণ রায় এক সময় রাজা ছিলেন, মানুষ ছিলেন, কিন্তু নিজের অন্যায় আর হিংসার জন্য তিনি বনে নির্বাসিত হন। দেবতাদের অভিশাপে তার শরীরের অর্ধেক মানুষ আর বাকি অর্ধেক বাঘে পরিণত হয়। তারপর থেকেই তিনি বনরাজ। তিনিই মানুষকে শেখান প্রকৃতির ভারসাম্য না ভাঙার পাঠ। তবে এই জনপদের আদিম সমাজে দক্ষিণ রায়কে অন্যভাবে পুজো করা হয়। সে পুজোর নাম জাঁতাল পুজো। তার বিচিত্র বিভৎস বিধানে দক্ষিণ রায়ের সম্পূর্ণ মূর্তি না, বরং বাড়ামূর্তি পূজিত হয়। এর মানে জানেন তো? হ্যাঁ হ্যাঁ, শ্রীশ আমাদের বলেছে মুন্ড মূর্তি। অর্ধেক বলেছে। সাঁওতাল মুন্ডাদের ভাষায় বারেয়া মানে দুই। অনেকেই জানে না, একেবারে আদিতে দক্ষিণ রায়ের সঙ্গে এক নারী মুন্ডও পূজিত হতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই দেবী স্মৃতি থেকে হারিয়ে গেছিলেন। মাত্র কয়েকটি স্থানে দেবী এখনো নিত্য পূজিতা হন। আর তিনি এই হাড়িচণ্ডী? বকুল শুনেও শুনতে পেলেন না, নিজের মতো বলেই চললেন। 1759 সালের এমনই এক চাঁদনি রাতে ব্রিটিশ সার্ভেয়ার আর্থার ক্যানিংহাম আর তার 2 সাঁওতাল অনুচর এই অঞ্চলটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিলেন। আর্থারের হাতে ছিল ব্রিটিশ মিউজিয়াম থেকে পাওয়া অতি পুরনো এক কাঠ খোদাই ছবি, যাতে স্টার্ক নামে এক সাহেব দক্ষিণ রায়ের বাড়ামূর্তির ঠিক পাশেই একটি মহিলা মুন্ড মূর্তির ছবি আঁকেন। আর্থার বহু সন্ধান করেও এই দেবীর কোনো খোঁজ পাননি। ইচ্ছে ছিল এই মূর্তি খুঁজে পেলে লন্ডনে নিয়ে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন। শেষে এই গ্রামে এসে এই থানের পাশেই কালো পাথরের মতো পড়ে থাকা এই দেবী মুন্ডের সন্ধান পান তিনি। এটুকু বলেই চুপ করে গেলেন বকুল। আমরা জানতাম গল্প এখানে শেষ হতেই পারে না, তাই খানিক চুপ থেকে আবার শুধলাম। তারপর কি হলো? সাহেব ঠিক করলেন এই মূর্তি খুঁড়ে তিনি ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে নিয়ে যাবেন। কুলিরা অনেকবার মানা করল, কিন্তু সাহেব সোনার পাত্রই নন। কিন্তু সেই রাতেই গোটা বন ভরে গেল বাঘের গায়ের এক তীব্র পটকা গন্ধে, সঙ্গে কাঁচা রক্তের ধাতব গন্ধ। সাহেব তাঁবুর ভেতরে ছিলেন, কামিনরা বাইরে। চারিদিকে সব শান্ত। মাঝরাতে তাঁবুর ভেতর থেকে বাঘের প্রবল গর্জন শোনা গেল, আর সঙ্গে সাহেবের কণ্ঠস্বর। কিন্তু সে ভাষা ইংরেজি নয়, বরং বহু সহস্র বছরের পুরনো কোনো মন্ত্র। কামিনরা যে যেদিকে পারল পালালো। ভোরবেলা সবাই ফিরে দেখল তাঁবুর ভেতরে সাহেবের পোশাকের টুকরো টাকরা ছাড়া আর কিছুই নেই। এক টুকরো হাড়ও না, এক চিলতে মাংসও না, কিন্তু চারিদিকে রক্তের বন্যা বয়ে গেছে। সে রক্ত শুকিয়ে কালচে বর্ণ ধারণ করেছে, আর রক্তের নদীর ঠিক মাঝে দেবীর মুন্ডটা পড়েছিল।
তাঁকে স্নান করিয়ে এই থানে আবার প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে উনি এখানেই আছেন। যাই হোক, অনেক রাত হলো, এবার শুতে যান। এই বলে ভদ্রমহিলা প্রথমবার আমার দিকে তাকালেন। মোমবাতির আলোয় দেখলাম ওর চোখের মণি দুটো ফ্যাক ফ্যাকে সাদা। আপনি আপনি? হ্যাঁ, আমি অন্ধ, তাই তো সবচেয়ে বেশি চোখে দেখতে পাই। শুভরাত্রি। সারা রাত ভালো ঘুম হলো না। বিছানায় শুয়ে ছটফট করলাম। যতবারই ঘুমানোর চেষ্টা করি, এক অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরে বারবার। ঘুমের মধ্যেও বকুলের সেই সাদা মণি দুটো ফিরে ফিরে আসছিল। অনেক রাতে যখন চোখ একটু লেগে এসেছে, মনে হলো কাচের জানলায় কেউ আঁচড়াচ্ছে। নখের তীব্র কিচকিচে শব্দে ঘর ভরে উঠেছে। আমি ভাবছি বাঘ এলো নাকি। জানালায় তাকিয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দুজন মহিলা, তাদের খোলা চুল চাঁদের আলোতে রূপলি বরণ ধারণ করেছে। জানালার কাছে নাক ঠেকিয়ে আমাদের দেখছে, আর তাদের লম্বা ধারালো নখ দিয়ে কাচের মধ্যে আঁচড়াচ্ছে। কিন্তু উঠে যে জানালার কাছে যাব, সে সাহস তখন আমার নেই। কে যেন স্তম্ভন মন্ত্রে আমার গোটা দেহটিকে অবশ করে রেখেছে। সারা রাত প্রায় ঘুম এলোই না। এরপর ভোরের আলো ফুটতেই উঠে পড়লাম। দেখি গোপাল তখনও অঘোরে ঘুমোচ্ছে। ভাবলাম যাই একবার দিনের আলোয় গ্রামটা দেখে আসি। বাড়ির কোথাও বকুলকে দেখতে পেলাম না। নিজেই সদর দরজা খুলে বেরিয়ে পড়লাম। আর তখনই মনে হলো জোড়ায় জোড়ায় চোখ কোনো অদৃশ্য স্থান থেকে আমায় দেখে চলেছে। গোটা গ্রামে লোকজন বিশেষ নেই, তবু বাতাসে একটা এক টানা ফিসফিস শব্দ। কেউ একসাথে হালকা গলায় কথা বলছে, আর সেই শব্দের মাঝে মাঝে ভেসে আসছে নরম ঘর ঘর শব্দ। যারা রাস্তায় বেরিয়েছে তারাও কেউ একে অপরের সঙ্গে কথা বলছে না। পা টিপে টিপে পাশ দিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছে। তা বলে তাদের কেউ অলস না, বরং একটু বেশি মাত্রায় সক্রিয়। বুঝতে পারছিলাম এক মুহূর্ত আমাকে চোখের আড়ালে ছাড়তে চাইছে না কেউ। কে জানে, গ্রামের লোকের হয়তো স্বভাবই এমন। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। হাঁটতে হাঁটতে কখন যে গ্রামের একধারে পুকুর পাড়ে চলে এসেছি জানি না। এই জায়গাটা একেবারে নিরিবিলি, কোনো জনমানব নেই। আমি পুকুরের ধারে বসে 7-5 ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে? লোকগুলো এরকম করছে কেন? আর বকুল, কি জানি কিরকম অদ্ভুত। কতক্ষণ সময় গেছে জানি না, দেখি আমার চারপাশে অন্তত 20 বিভিন্ন বয়সের মানুষ।
তারা কেউ আমার সঙ্গে সরাসরি কথা বলছে না। কেউ ছিপ ফেলে মাছ ধরছে, কেউ নিজের মনে হেঁটে বেড়াচ্ছে, আবার কেউ স্রেফ গালে হাত দিয়ে বসে আছে। কিন্তু আসলে সবাই আমার উপর নজর রাখছে, ঠিক যেমন শিকার করার আগে শিকারীরা শিকারকে চোখের আড়ালে যেতে দেয় না। ভাবলাম মনের ভুল। তারপরেই মনে হলো, এত বড় গ্রামে একটাও শিশু নেই কেন? সবাই জোয়ান, যুবক যুবতী, এমনকি শিশুদের গলার আওয়াজটুকু অবধি কোথাও পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষজনের চলাফেরাও অদ্ভুত। চলতে চলতে তারা কখনো হাত চাটছে, কখনো জিভ দিয়ে ঠোঁট চাটছে, আবার একজনের সঙ্গে অন্যের বেখেয়ালে ধাক্কা লেগে গেলে ফুঁসেও উঠছে, দেওয়ালে পিঠ ঘষে নিচ্ছে। অনেকটা ধরো বন্য বিড়ালের মতো। অস্বীকার করব না, বেশ ভয় ভয় করতে লাগলো। পুকুর পাড় ছেড়ে উঠে পড়লাম। রাস্তা দিয়ে হাঁটছি, চোখের কোণ দিয়ে দেখলাম দুজন আধবুড়ি মতো মহিলা আমার পিছু ধাওয়া করতে করতে আসছে। চিনতে পারলাম, এরাই খুব সম্ভব কাল রাতে জানালায় এসেছিল। খানিকটা পথ হাঁটলাম, ওরা আমার পেছনে হাঁটছে। আমি ওদের অবশ্য বুঝতে দিইনি। তারপর পিছন ফিরে তাকাতেই ওরা দুজন দৌড়ে মুহূর্তের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল কে জানে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঘটল হাড়িচণ্ডীর থানের কাছে গিয়ে। দিনের বেলাতেও দেখলাম থানটা দর্শন করলে বুক গুড় গুড় করে। চারিদিক খেজুর গাছের শাখা দিয়ে ঘেরা, উপরে লাল নিশান, মাটিতে বড় বড় মশাল গাঁথা। পুজোর সময় নিশ্চয়ই এদের জ্বালানো হয়। ঠিক সামনে বিরাট বলিস্থল জুড়ে শুকনো রক্তের ছিটে, কিন্তু তাতে কোনো হাড়ি কাঠ নেই। বলাই বাহুল্য, এমন বলিস্থান আমি তার আগে কোনো দিন দেখিনি। ওটা দেখেই গায়ে কাঁটা দেয়। দেবীর মুন্ড শিলাটি লম্বায় 1 ফুট মতো, আর প্রস্থে 7-8 ইঞ্চি হবে। মূর্তির দুপাশে 2টি ঘট, আর সেই ঘটে অদ্ভুত সব মন্ত্র লেখা। আমি অনেক চেষ্টা করে পড়তে পারলাম। দেবীর বীজ মন্ত্র। আর ঠিক তখনই আমি আমার পিছনে পার্বতীকে দেখতে পেলাম। পার্বতীকে? আপনারা হয়তো জানেন না, আমার জন্ম পূর্ব বর্ধমান জেলার জামালপুর মহকুমার দত্তপাড়া গ্রামে। পার্বতী আমার সঙ্গেই সুবোধ মাস্টারের পাঠশালায় পড়ত। হাতের লেখা অদ্ভুত সুন্দর ছিল, কিন্তু কলা পাতা থেকে তাল পাতাতে পৌঁছতে না পৌঁছতে ওর বাবা এক কুলীন ব্রাহ্মণের সঙ্গে ওর বিয়ে ঠিক করল। কলকাতার গ্র্যাজুয়েট পাত্র, দাম 4000 টাকা, সঙ্গে অন্যান্য বরাভরণ। সত্যি বলছি, পার্বতীকে আমি মনে মনে বড্ড ভালোবাসতাম। ভাবতাম একদিন বড় হয়ে লায়ক হলে সমাজের অমতেই ওকে বিয়ে করব, 1 পয়সা পণ নেব না। কিন্তু কিসের কি, চোখের সামনে ধুমধাম করে পার্বতীর বিয়ে হয়ে গেল। আমি সে বিয়েতে যাইনি, সারা রাত কেঁদেছিলাম। এতদিন পরে পার্বতীকে এই গ্রামে দেখে
আমি সত্যি চমকে উঠলাম। পার্বতীর ওই গ্রামে বিয়ে হয়নি বলছেন? কোনো মতেই না। ওর স্বামী প্রেসিডেন্সি কলেজের প্রফেসর, কলকাতায় বিরাট দালান বাড়ি, 4 ছেলে মেয়ের মা। তাহলে আর কি বলি জ্যোতিষবাবু, আমরা সবাই যা ভাবছি হয়তো তাই। পার্বতী আর এই মরজগতে নেই, আপনার অজ্ঞাতে এসে প্রেতজনী প্রাপ্ত হয়েছে। কিন্তু তার আপনার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছে রয়ে গেছিল, কিছুতেই মুক্তি পাচ্ছিল না। মুক্তির জন্যই সে একবার আপনাকে দেখা দিয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমারও যে সেটাই মনে হয়নি তা না, কিন্তু তারপরেই মনে হলো এ একেবারেই অসম্ভব। একে তো পার্বতী এখনো বহাল তবিয়তে বেঁচে আছে, এই পুজোতেও বাপের বাড়ি এসেছিল শুনেছি। আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে বড় কথা, আমি যে পার্বতীকে দেখলাম সে আজকের যুবতী পার্বতী না, বরং আমার সঙ্গে পাঠশালায় পড়া সেই কচি বালিকাটি। এমনকি পরনে সেই লাল সাদা ডুরে শাড়িখানি অবধি এক আছে। কিন্তু তা কি করে সম্ভব? আমিও ঠিক সেটাই ভাবলাম। পার্বতী এক মনে আমার পিছনে দাঁড়িয়ে আমায় দেখে যাচ্ছিল। আমি ওর নাম ধরে ডাক দিতেই চমকে উঠল। পার্বতী! তারপর ছুট লাগালো, পার্বতী, পার্বতী! আমিও ছাড়ার পাত্র নই, ডাকতে ডাকতে ওর পিছু ছুটলাম। পার্বতী! কিন্তু সেই গাঁয়ের ঘর বাড়ির অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে সে যে কোথায় লুকিয়ে পড়ল টেরটি পেলাম না। আপনি নিশ্চিত সে পার্বতী? সংশয়ের প্রশ্ন মাত্র নেই রামেন্দ্রবাবু। তার গালে একটা কাটা দাগ ছিল, আম গাছ থেকে পড়ে কেটে গিয়েছিল, সেটাও অবিকল আছে। শুধু পার্বতীর বয়সটা থমকে আছে 20 বছর আগে। এতেই অবাক হবেন না, এ তো সবে শুরু। ফিরে দেখি গোপাল আমাদের ঘরের মেঝেতে একলা বসে হাউ হাউ করে কাঁদছে। মারে ওর হাতে একটা ছোট্ট রূপোর আংটি, তাতে জ অক্ষর খোদাই করা। সেটাতে হাত বুলোচ্ছে আর চোখের জল ফেলছে। আমি ওর পাশে বসে পিঠে হাত রেখে নরম গলায় বললাম, হ্যাঁ রে গোপাল, মেয়ের কথা মনে পড়ছে? গোপালের একমাত্র মেয়ে যমুনা মাস 3 হলো মারা গেছে। মাত্র 2 দিনের সান্নিপাতিক জ্বর, আর তাতেই সব শেষ। সেদিনই 4 বছরের জন্মদিন ছিল যমুনার। মেয়েকে নিজের প্রাণ দিয়ে ভালোবাসত গোপাল। শোকে প্রথমটায় কেমন একটা পাগল পাড়া হয়ে গিয়েছিল। আমি ওকে বলি দেশের কাজে ডুবে যেতে, তাতে যদি মেয়ের দুঃখ একটু ভুলে থাকতে পারে। এতদিন তো ঠিকই ছিল, কিন্তু আজ আচমকা কি হলো? কি হয়েছে ভাই, খুলে বলো আমাকে। গোপাল আমার 2 হাত জড়িয়ে চোখের জলে ভাসিয়ে দিল, তারপর ধরা গলায় বলল, ভাই, আমার যমুনা মরেনি, আমার যমুনা এই গ্রামেই আছে। কি ভুলভাল কথা বলছো গোপাল? যমুনাকে তো আমি নিজের হাতে মহাশ্মশানে গোড় দিয়ে এসেছি, আর তুমি তো সবই জানো। সেসব আমি কিচ্ছু জানি না ভাই, কিন্তু যমুনা বেঁচে আছে আর এই গ্রামেই আছে, আমি নিশ্চিত। কি
কিভাবে জানলে তুমি? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। ভাবলাম গ্রাম দেখতে বেরিয়েছো বোধহয়। আমার শরীরটা কাল রাত থেকে ম্যাজম্যাজ করছিল বলে আমি ঘরেই ছিলাম। আচমকা শুনি বাড়ির পিছন দিক থেকে একদল বাচ্চার হাসির শব্দ, দৌড়ঝাঁপের আওয়াজ। এই গ্রামে এসে অবধি একটা বাচ্চা তো দূরে থাক, আমি মানুষ অবধি দেখিনি। তাই কৌতূহল হলো। এই বাড়ি থেকে বেরিয়েই খানিক পিছনের বিরাট আমবাগানটা তুমি নিশ্চয়ই দেখেছো। আওয়াজটা ওই দিক থেকেই আসছিল। আমি সেদিক মানে যেতেই দেখি একটা বছর 5 বাচ্চা মেয়ে আমার দিকে স্থির তাকিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যের আলোয় তার সারা মুখটা ঝলমল করছিল। আর চোখ দুটো অদ্ভুত, ছাইয়ের মতো ধূসর আর সমুদ্রের মতো গভীর। আমি হেঁটে ওর কাছে যেতে না যেতে ম্যাজিকের মতো মেয়েটা কোথায় উবে গেল কে জানে, কিন্তু বাগানের ভিতর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ, খেলার আওয়াজ বিন্দুমাত্র কমেনি। আমি যতই সেই আওয়াজের দিকে যাচ্ছি মনে হচ্ছে এক অদ্ভুত মরীচিকা। সে আওয়াজ তত পিছিয়ে যাচ্ছে, আমি এগোচ্ছি, আওয়াজ পিছিয়ে যাচ্ছে। ভাবছি এই পৌঁছলাম, কিন্তু কিছুতেই পৌঁছতে পারছি না। আর তখনই আবার বকুলকে দেখতে পেলাম একটা গাছের তলায় বসে। সে বোধহয় আমারই অপেক্ষা করছে। আমি জানি না, বিশ্বাস করো, কেমন করে ও বুঝলো আমি এখানে এসেছি। আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, না, আসলে এত বাচ্চার আওয়াজ, এত হাসির শব্দ। ওরা এখানেই থাকে। এই গ্রামেই? অবশ্যই, আর কোথায় যাবে? কিন্তু আমি যে ওদের দেখতে পাচ্ছি না। ওরা কখনো পুরোপুরি ধরা দেয় না, জানেন তো। চাইলেই ওদের দেখাও যায় না, শুধু ওদের ইচ্ছে হলেই ওরা মাঝে মাঝে দেখা দিয়ে যায়। ও আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? অনেক দিন, সেই যবে হারমাদরা এসেছিল তারও আগে থেকে। হারমাদরা চলে গেলে ওরাই আমার সঙ্গী। ওরা কারা? ওই যে ওরা, যারা চলে গেছে কিন্তু পুরোপুরি যায়নি। বকুল নিজের পাশে রাখা একটা থলে থেকে একটা কাঠের ঘোড়া, একটা ছেঁড়া পুতুল, একজোড়া বাচ্চাদের লাল জুতো আর কিছু রঙিন পাথর বের করে মাটিতে সাজিয়ে রাখলো। এগুলো ওদের, ওরা নিজেদের মধ্যে খেলে, হাসে, কখনো ঝগড়া করে, যেমন অন্য বাচ্চারা করে। আপনি যদি ভালো করে শুনতে চেষ্টা করেন, কান পেতে ওদের পায়ের শব্দ শুনতে পাবেন। একেবারে চুপটি করে বসুন। আমি স্থির হয়ে একাগ্র মনে শুনতে লাগলাম। গাছের আড়ালে আড়ালে ওদের হাসির আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। জমিতে পড়ে থাকা শুকনো পাতায় বেজে উঠছিল ওদের পায়ের ধ্বনি, কারণ উপরে রিং রিং শব্দ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি বলতে চান ওরা মৃত? মৃত, কিন্তু বিস্মৃত নয়। মানুষের মৃত্যু হয় দুবার। একবার যখন সে তার পার্থিব শরীর ত্যাগ করে, সেটা গৌণ মৃত্যু। অন্যবার যখন এই পৃথিবীতে যাদের স্মৃতিতে তারা বেঁচে ছিল সেখান থেকে তারা মুছে যায়, তখনই তাদের আসল মৃত্যু ঘটে।
পার্থিব মৃত্যুর পাঠ চুকে গেলেও সে মৃত্যু ওদের দূরে নিয়ে যেতে পারে না। এই গ্রামই ওদের আশ্রয়। আচ্ছা, আপনারও তো এক কন্যা সন্তান ছিল, যমুনা, তাই না? আমি স্তব্ধ হয়ে গেলাম। এই অপরিচিত মহিলা সে কথা কিভাবে জানলেন? উনি আমার মনের কথা বুঝতে পেরে বললেন, যখন গতকাল এসেছিলেন তখনই তো বলেছিলাম আপনাদের এখানে আসার কথা। যমুনা আমায় বলেছে। কষ্ট পাবেন না, ওরা সব জানে। যারা ওদের ভালোবেসেছিল তাদের ওরা চেনে, ওরা জানে কে কাঁদে, কে ডাকে। আর যখন কেউ সত্যিই আসে, ওরা পাশে এসে দাঁড়ায়। আপনি কি ওদের দেখতে পান? আমি অন্ধ, তাই হয়তো দেখতে পাই, কিন্তু আপনি পাবেন না। তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কিন্তু যা করবেন তাড়াতাড়ি করুন, পূর্ণিমা তো কালকেই। এমন সময় বাগানের কোণে এক ঝলক কিছু নড়ে উঠল। একটা ছায়া, ছোট্ট একটা শরীর, তার মাথা ভরা কুঁকড়ানো চুল। আমার যমুনা! আমি এক দৌড়ে সেখানে গেলাম। দেখলাম কেউ নেই। যমুনা! মারে! শুধু বাতাসে একটা ললিত গন্ধ, আমার মেয়ের গায়ের গন্ধ। মারে! যমুনা! শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা হাড়ি ঝির থান। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। গোপাল আর কথা বলতে পারল না, দুই হাতে মুখ গুঁজে কেঁদেই চলল। কিন্তু ততক্ষণে আমার মনে এক রাশ প্রশ্ন জমা হয়েছে। একেবারে এই গ্রামে ঢোকার শুরু থেকে এখন পর্যন্ত, আর এই সব কিছুর উত্তর একজনের কাছেই আছে। জানি না কি অদ্ভুত কাকতালীয় ভাবে ঠিক সেই সময় বকুল আমাদের ঘরে ঢুকলেন। বাইরে বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। সেই মায়াবী আলোয় এই ঘরটাকে আরো প্রাচীন, আরো প্রাগৈতিহাসিক এক প্রাসাদ বলে ভ্রম হচ্ছে। দেওয়াল ফাটলের ভেতর দিয়ে আলো ঢুকছে কাঁপতে কাঁপতে, আর পিছনের আমবাগানের ওপারে কোথাও একটা নিঃসঙ্গ পাখি একটানা বিষণ্ণ সুরে ডেকে চলেছে। সেই ডাকের অপার শূন্যতা মনকে খালি করে দিচ্ছে বারবার। বকুল আমাকে উদ্দেশ্য করে বললেন, অনেক প্রশ্নের বাষ্প আপনার মধ্যে জমে জমে এবার হয়তো ফেটে পড়বে। তার আগেই সেসবের উত্তর দেওয়া উচিত। জানি সব প্রশ্নের উত্তর মেলে না, কিন্তু কিছু কিছু উত্তর তো নতুন প্রশ্নের জন্ম দিতে পারে। সেটাই বা কম কি? আমি তৈরি, বলে ফেলুন। আসলে এই গ্রামে এসে আমাদের সঙ্গে যা ঘটে চলেছে তাকে তো অলৌকিক কিংবা অপার্থিব ছাড়া কিছু বলাই যায় না। এদিকে আমি ইউরোপীয় বিজ্ঞানের সাধক, তার কোনো যুক্তি এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারছে না। আমি অনেক রকম ভেবে ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছি না।
সত্যি করে বলুন তো, এইসব ঘটছে কিভাবে, আর সবচেয়ে বড় কথা কেন? জীবনকে দেখার দুই রকম পথ আছে, সঠিক পথ আর ভুল পথ। কিন্তু যে পথেই দেখুন না কেন, জীবন এক আশ্চর্য ঘটনা। প্রতি মুহূর্তে আমরা জানি না ঠিক পরের মুহূর্তে কি ঘটতে পারে, তবুও আমরা ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হই। জগতের বেশিরভাগ জিনিস অজানা থাকলেও এই কেনই আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। অন্য সব প্রাণীর মতো মানুষেরও প্রাথমিক চাহিদা খাদ্য, বাসস্থান আর বংশবৃদ্ধি। কিন্তু চতুর্থ আর একটা কারণের জন্য মানুষ অন্যদের থেকে আলাদা হয়েছে, জিজ্ঞাসা। সব প্রশ্নের উত্তর হয় না জেনেও আমরা উত্তর খুঁজে বেড়াই আর আমরণ অশান্তি ভোগ করি। সে যাই হোক, জানতে যখন চাইছেন তখন আমিও জানাতে বাধ্য। এই জানা কতটা আপনাদের স্বস্তি দেবে তা আমি বলতে পারি না, বরং না জানাটাই অনেক সময় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। মানেন তো? তা হোক, আপনি শোনান। সে অনেক বছর আগের কথা। এই গ্রামে তখন অনেক পরিবারের বাস। গ্রামের চারপাশে শুধু জল, কেওড়া আর সুন্দরী গাছের জঙ্গল। দিনে লোকজন মাছ ধরত, গাছের মধু তুলত, আর রাতে সবাই আগুন জ্বেলে গোল হয়ে বসত বাঘের ভয়ে। কিন্তু কেউ বোঝেনি বাঘের থেকেও ভয়ঙ্কর কিছু তখন ধীরে ধীরে নদীর থেকে উঠে আসছিল। সুন্দরবনের উপকূল দিয়ে মাঝে মাঝে দেখা যেত এক বিশাল কালো পালতোলা জাহাজ। লোকে বলতো হারমাদ, পর্তুগিজদের জাহাজ। যেদিন আকাশে সাদা বক হঠাৎ উড়ে পালায় আর নদীর জলে অদ্ভুত কালো ছায়া ভেসে ওঠে, বুঝতে হবে হারমাদদের ছায়া পড়েছে। ওরা কখন আক্রমণ করবে কেউ জানতো না। প্রথমে নোঙর ফেলতো সাগরের ধারে, তারপর ছোট নৌকায় চেপে আসতো বনের ভেতরে, আক্রমণ করত গ্রামগুলোকে। গোটা গ্রাম লুট করত, পুরুষদের মেরে ফেলত, মেয়ে আর বাচ্চাদের ধরে নিয়ে যেত দাস হিসেবে। তবে এই গ্রামে কোনো জমিদার নেই, তেমন কোনো বড়লোকও নেই। ঢাকার মধ্যে কিছু নিরীহ চাষি আর জেলে। তাই গাঁয়ের লোকেরা একরকম নিশ্চিত ছিল এই গ্রামে হারমাদদের উপদ্রব ঘটবে না। সেই বছরের কার্তিক মাসে এমন একদিনে নদীর জলে দেখা গেল অদ্ভুত কাঁপন। মাঝিরা বলল, নদীর বুকটা কেমন কেমন গন্ধ করছে ভাই। নোনা রক্তের মতো। তারপরেই তারা দেখতে পেল দূরে কালো পালের রেখা, স্থির দাঁড়িয়ে, অনাগত যমদূতের মতো। সারা রাত বৃষ্টি হলো। ভোরের দিকে নদীতে জোয়ার উঠল, গাছের শিকড়ে জল ছুঁয়ে ছুঁয়ে উঠছে। ঠিক তখনই একে একে দেখা গেল কয়েকটা ছোট নৌকা নেমে ভেসে আসছে জাহাজের দিক থেকে। নৌকাগুলোর মাথায় বাঁধা লাল পতাকা আর তার উপর সাদা যোগ চিহ্ন। প্রথমে শোনা গেল ঘণ্টার ধ্বনি, তারপর গর্জন, আর সঙ্গে ভেসে এলো মানুষের চিৎকার। সেই নৌকা থেকে 10-12 জন দস্যু নেমে এলো। চামড়ার পোশাক, কোমরে বন্দুক, হাতে মশাল আর কাঁধে ঝুলছে লোহার শিকল। ওদের চোখে কোনো আলো নেই, কেবল আগুনের ছায়া। ওরা নেমেই একসঙ্গে চিৎকার করে উঠল এক অজানা ভাষায়। ওরা আগুন লাগিয়ে দিল গ্রামের প্রথম ঘরে।
জ্বলে উঠল খড়ের চাল, চিৎকার করে উঠল মহিলারা। এক মুহূর্তে জোয়ারের হাওয়ায় আগুন ছড়িয়ে গেল সারা গ্রামে। যারা পালাতে চেয়েছিল তাদের মেরে ফেলল তলোয়ারের আঘাতে আর বন্দুকের গুলিতে। কিছু মৃতদেহ ফেলে দেওয়া হলো নদীতে, বাকিগুলো পড়ে রইল গায়ের বটগাছ তলায়, আমবাগানে আর ঝোপঝাড়ের আড়ালে। তাদের নেতা ছিল ফাদার ডোমিঙ্গো নামে পর্তুগিজ যাজক। ঈশ্বরের নামে তিনি এই দস্যুবৃত্তি করতেন। বিশ্বাস করতেন স্থানীয় মানুষদের রক্ত দিয়েই তার প্রভু যিশু তৃপ্ত হন। ডোমিঙ্গো দাঁড়িয়েছিল গ্রামের ঠিক মাঝখানে, উঁচু এক বেদিতে, আর হাত উঁচিয়ে চিৎকার করে বলছিল, এই মানুষগুলো শয়তানের সন্তান, আগুন দিয়ে এদের আত্মাকে শুদ্ধ করো। সব মিলিয়ে প্রায় ৩০ জন নারী, ১০-১২ বছর বয়সী বাচ্চা আর ৪ জন তরুণ পুরুষ, সবাইকে শিকলে বেঁধে নদীর ধারে দাঁড় করানো হলো, যাতে ওরা সহজে পালাতে না পারে। তাই সবার হাতে তালু ফুটো করে সরু বেত ঢুকিয়ে একজনকে অন্যজনের সঙ্গে মালার মতো গেঁথে দেওয়া হলো। বন্দীদের চাবুক মারতে মারতে হারমাদরা নিয়ে এলো নদীর ধারে। আর্তনাদে ভেসে গেল গোটা গ্রাম। তখন ভাটার সময়, নদীর পাড়ে থকথক করছে কাদা। বন্দীদের নিয়ে সার বেঁধে তারা নিয়ে গেল কিছু দূরে বাঁধা জাহাজের দিকে। নদীর কাদা আঠার মতো, পা টেনে ধরে। কেউ হুমড়ি খেয়ে পড়লেই বেতের দড়িতে টান ধরে, আরো ফুটো করে বসে যায় হাতের তালুতে। হারমাদরা এসে ঘাড় ধরে টেনে তোলে আর পিঠে চাবুক কষায়। যার পিঠে চাবুক পড়ে সে কোকিয়ে ওঠে। রাতারাতি গোটা গ্রামটা শ্মশান হয়ে গেল। পড়ে রইলাম আমি। আপনি মানে আপনাকে ওরা নিয়ে গেল না? পারলে নিয়ে যেত, কিন্তু তাহলে এই গ্রামকে দেখবে কে? যাবার আগে সবাই আমাকে তাদের যথাসর্বস্ব দিয়ে বলল, এগুলো দেখে রেখো, যদি কোনোদিন ফিরে তবে আবার তোমার থেকে এগুলো ফেরত নেব। কোনগুলো? ওই যে কাল আপনাদের দেখালাম, আমার ঘরে ভরা সব স্মৃতিরা। আমি যত্ন করে তাদের ঢেকে রেখে দিয়েছি। বলা তো যায় না ওরা কে কবে ফিরে আসে। তখন যার যার স্মৃতি তাকে ফিরিয়ে দিতে হবে তো নাকি? হ্যাঁ বলুন, আর বলুন, কি জানতে চান? তারপর কি হলো? আমি মনে প্রাণে মা হারিঝিকে ডাকতে লাগলাম, রক্ষা করো মা, রক্ষা করো, তুমি ছাড়া আর কে আছে মা, উদ্ধার করো, উদ্ধার করো। আর তারপরেই হঠাৎ আকাশে মেঘ জমে উঠল। আচমকা ঝড় উঠল নদীতে। বাতাস ভরে উঠল বালি, আগুন আর ধোঁয়ায়। শেষ হারমাদ যখন নৌকায় উঠছিল তখন নদীর জল রক্ত লাল হয়ে যায়, আর তারপরেই একটার পর একটা নৌকা ডুবে যেতে থাকে। নদী নিজেই অসীম বলে তাদের নিজের গহ্বরে টেনে নিচ্ছিল। শত শত মানুষের হাহাকারের শব্দে আকাশ বাতাস ভরে উঠল। আর তারপরে সব চোখ, চারিদিকে অদ্ভুত শান্তি, যেন কখনো কিছুই হয়নি। সেই থেকে এই নদীতে আর জল নেই। এর পলির তলায় নদীর নিচে জমে আছে হারমাদদের শেষ নিঃশ্বাস। আর আমি আমার সকল নিয়ে বসে আছি এই গ্রামের স্মৃতিকে রক্ষা করে।
কিন্তু আমি তো আজ অনেক মানুষকেই দেখলাম, তবে প্রত্যেকের চালচলন বড় অদ্ভুত। সবাই আমার চেনা, সবাই আমার দিকে দেখছে, কিন্তু আমি কথা বলতে গেলেই তারা পালিয়ে যাচ্ছে। এমনটা কেন? জ্যোতিষবাবু, আপনার জগৎ আর এদের জগতের মধ্যে একটা স্বচ্ছ কাঁচের তফাৎ আছে। কাঁচের একদিকে দাঁড়িয়ে থাকা মানুষ যেমন অন্য দিকের মানুষকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না, এটাও অনেকটা তেমনি। আর এই সবই মা হারিঝির কৃপা বলে ধরে নিন। আপনি বরং মাকে নিয়ে কিছু বলুন। কি আর বলি, আমি তো মায়ের সেবায়েত মাত্র। এই গায়ে মা নিজে এসেছেন বাবা দক্ষিণ রায়ের হাত ধরে। দক্ষিণ রায় আদিতে ছিলেন ব্যাঘ্র, পরে তিনি এই স্থানে ক্ষেত্রপাল হিসেবে পূজিত হন। সুন্দরবনের মৌলি, শিউলি, বাউলিরা যেমন এর পূজা করেন, তেমনি এককালে বাঘেরাও ওর পূজা করত। পরে ওর সঙ্গিনী হন দেবী হাড়িচণ্ডী। এককালে মূলত শবর বা হাড়িদের উপস্যা। হাড়িচণ্ডী প্রথমে গ্রাম রক্ষয়িত্রী আর সর্বসংকট অপহর্তা দেবী ছিলেন। নদীতে বর্ষাকালে বন্যা হলে দেবীর মূর্তি নিয়ে নদীর ধারে স্থাপন করলে জলোচ্ছ্বাস বন্ধ হতো। তবে বলা হয় এই মাতৃমূর্তিকে বাঘেরাও নিজেদের উপাস্য দেবী বলে মানতে শুরু করে। বাঘের উৎপাত থেকে মানুষদের বাঁচান দক্ষিণ রায়, কিন্তু মানুষের উৎপাত থেকে বাঘেদের বাঁচাবেন কে? হ্যাঁ, বুঝলাম সেটা এই দেবী করেন, কিন্তু করেন কেমন করে? এই দেখুন, আপনাকে আসল কথাটাই বলা হয়নি। দক্ষিণ রায় এই মরমানুষের পৃথিবীর রাজা, কিন্তু হাড়িঝি সর্ববিষ নাশিনী, প্রেতপোহারিণী, আগম বা তন্ত্রশাস্ত্র সম্মত মহাদেবী। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। ইনি রাঢ়ে কালীকন্যা রূপে প্রথমে হাঁড়ির ঘরে জন্মান, তাই তাঁর এই নাম। কোনো বাঘ পঞ্চত্ব প্রাপ্ত হয়ে হাড়িঝির শরণ নিলে হাড়িঝি সেই প্রেতজনীকে আমাদের এই গ্রামে থাকার অনুমতি দেন, কিন্তু তাঁদের কোনো নিজস্ব দেহ থাকে না। তবে মরমানুষের চোখের সামনে এলে তারা দেহ ধারণে বাধ্য হয়। সেই দেহ সাময়িক, দৃষ্টির আড়াল হলেই দেহ ধারণের প্রয়োজন থাকে না। কিন্তু তারা সেই দেহ ধারণ করে কিভাবে? মা হাড়িঝির কৃপায়। যে তাদের দেখে তার স্মৃতি থেকে অবয়ব নিয়ে তারা নিজের অবয়ব তৈরি করে। আমি শিউরে উঠলাম। এতক্ষণে প্রায় সবটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। কেন গাঁয়ের বহু লোককে আমার চেনা চেনা মনে হচ্ছিল? কেনই বা তাদের আচার আচরণ বিড়াল প্রজাতির প্রাণীর মতো? আর কেন এত বছরেও পার্বতীর বয়স বাড়েনি? আসলে আমার স্মৃতির পার্বতী তো এখনো সেই ছোটটি রয়ে গেছে। তার মানে আমি যাদের সারাদিন ধরে দেখলাম, তারা এই বিরাট অরণ্যানীর বাঘেদের প্রেতাত্মা। বকুল আমার মনের কথা বুঝতে পেরেই বলল, ঠিক ভেবেছেন, সেটাই। আর এদেরকে এই গ্রামে সুস্থভাবে রাখতে গেলে মা হাড়িঝিকে সন্তুষ্ট রাখতে হবে। সেটা কিভাবে? হেমন্তের প্রথম পূর্ণিমায় হাড়িঝির বাৎসরিক পুজো হয়। সেই পুজোতে দেবীর ক্ষুধা তৃষ্ণা মেটাতে হবে। বছরে একবার তিনি খান, একবারই পান করেন, আর তাতেই তিনি 1 বছর এই গ্রামকে রক্ষা করেন। আগামীকালই সেই দিন। আজ আসি, পুজোর ব্যবস্থা করতে হবে তো। কি খান এই দেবী? মানুষের রক্ত আর মানুষের হাড় মাংস। বলেই উঠে দ্রুত পায়ে বেরিয়ে গেল বকুল।
এক দমকা হাওয়ায় দরজাটাও দড়াম করে বন্ধ হয়ে গেল। আমরা দুজন অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারিনি। আমি আর গোপাল ঠিক করেই নিলাম যেভাবেই হোক পালাতে হবে। এদের আসল উদ্দেশ্য এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। পরদিন সকাল থেকে দরজা বন্ধই রইল। আমাদের এক বিন্দু জল বা আহার্য দেওয়া হলো না। সন্দেহ হতে না হতেই মৃদু ঢাকের আওয়াজ কানে এলো, সঙ্গে ঢোল বাদ্য কাশি। আমাদের ঘরের দরজা খুলে গেল খানিক বাদেই। 3 জন পুরুষ মানুষ এসে মৃদু ফ্যাঁস ফ্যাঁসে স্বরে আমাদের জানালো, আপনাদের যেতে হবে। বলেই একজন আমার হাত ধরল, অন্যজন গোপালের, তৃতীয় জন পথ দেখিয়ে নিয়ে চলল। সেই বজ্র মুষ্টি থেকে নিস্তার পাওয়া অসম্ভব। অবাক হয়ে দেখলাম এদের একজন অবিকল আমার মৃত জ্যাঠা মশাইয়ের মতো দেখতে, অন্য দুজনের একজন চুঁচুড়ার কানাই মুদি আর আমার বন্ধু পরমেশ্বর। অন্য সময় হলে হয়তো চমকে উঠতাম কিংবা ভয় পেতাম, কিন্তু এখন বুঝছি এদের কিছুই সত্যি নয়। সমস্তটাই আমার স্মৃতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। ফিস ফিস করে গোপালকে জিজ্ঞাসা করলাম, এদের কাউকে কি চেনা চেনা লাগছে? আলবাত একজন রাসবিহারী বাবু, একজন আমার শ্বশুর মশাই, আর অন্যজনকেও কোথাও যেন দেখেছি। অর্থাৎ দৃশ্য একটাই, শুধু চশমা বদলালে দৃশ্যের রং পাল্টে পাল্টে যায়। কিন্তু এই অদ্ভুত জাঁতা কল থেকে পালাবো কি করে? শ্রীশ কি জেনে শুনে আমাদের এই নরকে ঠেলে দিল, নাকি ও নিজেও? আমি আর ভাবতে পারছি না তখন। আকাশে ঝকঝকে চাঁদ রূপোর থালার মতো জ্বলছে। দেখে মনে হচ্ছে বিশাল কালো আকাশের বুকে এক টুকরো সাদা আগুন। অদূরেই মজা নদীর ঘন নোনা গন্ধ মিশিয়ে দিচ্ছিল কাদা আর অন্ধকারের সীমানা। বাতাস থেমে গেছে অনেকক্ষণ, শুধু মাঝে মাঝে হালকা হাওয়ায় ম্যানগ্রোভের পাতাগুলো কেঁপে কেঁপে উঠছে। চাঁদের আলো সেই পাতার ফাঁক দিয়ে জমা জলে ভাঙা চোরা প্রতিফলন তৈরি করছে। নদীর ওপারে কোথাও একখানা হরিণের ডাক শোনা গেল, কিন্তু সে ডাকেও আতঙ্ক। গাছের গোড়ায় কাদার ভেতর থেকে বুদবুদ উঠছে। মনে হলো অনেক নিচে শতবর্ষ পূর্বের সেই হার মাদ্রা নিঃশ্বাস নিচ্ছে। দূরে ঘন বনভূমি জ্যোৎস্নায় একেবারে সাদা হয়ে উঠেছে। গেওয়া আর সুন্দরী গাছের ছায়াগুলো লম্বা কালো দাগের মতো মাটির উপর ছড়ানো। দূরে বন জুড়ে আবার শব্দ উঠল, পাতার ঘষাঘষি, জলের হালকা তরঙ্গ আর শত শত নিঃশ্বাসের মৃদু আওয়াজ। মনে হচ্ছিল অদৃশ্য প্রাণীরা জেগে উঠেছে। আজ রাতে তাদেরই অধিকার। চাঁদ তখন আকাশের একেবারে মাঝখানে, আর বনভূমি নেমে গেছে গভীর রূপালী নীরবতায়। আর তখনই হাড়িচণ্ডীর থান থেকে উঠে এলো এক ভয়ানক গর্জন। আচমকা শুনলে যা বাঘের গর্জন ভাবা অসম্ভব নয়।
চমকে দেখলাম পুরোহিতের স্থলে রক্তাম্বর পরিধান করে বসে আছে বকুল। তাকে এখন দেখলে চেনা দায়। আজকের বকুল রাতের আধার থেকে উঠে আসা কোনো প্রাচীন দেবীর ছায়া। তার শ্যামবর্ণ গায়ের রং, তার কপালে এক ফোঁটা তাজা রক্ত যা গড়িয়ে নেমে এসেছে ভুরুর কোণে। ঘাড়ের কাছে লাল আলতার রেখা, মাথা ভর্তি অবিন্যস্ত চুল, গলায় শিবনাগের দাঁত আর ছোট ছোট হাড়ের মালা। বকুলের ডান হাতে একখানা মানব খুলি, যার ভিতর কালি জল, চন্দন, রক্ত আর ধোঁয়া মিশে আছে। চারিদিকে ছড়ানো খড়ি, হাড় আর তেল জ্বলা প্রদীপ। মাটির উপর আঁকা তান্ত্রিক মণ্ডল। তার মাঝখানে বসে সে চোখ বুজে নিজের বুকের উপর হাত রেখে জপ করছে অদ্ভুত এক মন্ত্র। আধারে পাতারে থাকিস তুই নিশাচুরি, উদয়গিরি পর্বতে হয় তোর বাড়ি। আপন গুণেতে তুই কত হইস বড়া, যদি রাখবি মান জ্যান্ত কর্মরা। তোমারই আজ্ঞা ইহা অন্য কিছু নয়, ব্যগ্র মনুষ্য। এই সময় মন্ত্রের সঙ্গে সঙ্গে বেজে উঠল বাদুড়ের পাখা দিয়ে তৈরি এক অদ্ভুত চামচিকা ঢাক। তার শব্দ কাঁপিয়ে দিল চারদিক। মাটির বৃত্তের ভিতর আগুন জ্বালানো হলো, কিন্তু সেই আগুন কাঠের নয়, হাড় আর ঘিয়ের মিশ্রণে তৈরি এক কালচে আগুন। মূর্তির গায়ে একটি রেখা টানা হলো। এই রেখা বলিদানের চিহ্ন। কোথায় একটা পড়েছিলাম, এই যজ্ঞকে রক্তযজ্ঞ বলে। ততক্ষণে মন্ত্র বদলে গেছে। মৃগরূপে মাংস পিণ্ডে, বাঘ রূপে বিক্ষিপ্ত দেহে, হারিয়েছি প্রসন্ন হো, রক্ত পিপাসা পূর্ণ করো। রক্তে জন্ম রক্তে বাস, বলে থাক তোর শ্বাস। বাঘের রূপে মানব হিংসায়, হারিয়েছি রক্ত খাবি আয়, রক্ত খাবি আয়। আর ঠিক তখনই ব্যাপারটা আমার চোখে পড়ল। হাড়ি ঝির বারা মূর্তির গাঢ় লাল রঙে টানা চোখ দুটো অদ্ভুত ভাবে জল জল করছে প্রদীপের আলোয়। খুব ধীরে এবার চোখের মণি দুটো নড়ে উঠল। খুব সূক্ষ্ম একটা কম্পন দেখা গেল মূর্তিটার নাক আর ঠোঁটের কাছে। ভেতরে কোথাও কিছু নিঃশব্দে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই পূর্ণিমার রাতে হাড়ি ঝির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এবার উপরের শক্ত পাথরের স্তরটা ফেটে গেল। প্রথমে চুলচেরা ফাটল, তারপর আরো বড়, আরো গভীর। আওয়াজ হলো চড়চড় করে। ফাটলের ভেতর থেকে বেরোতে লাগলো গরম ধোঁয়া, আর সেই ধোঁয়াতে জল জল করছিল কাঁচা মাংসের মতো নরম লাল ভেতরের স্তর। মূর্তির কপালের তিলকের মতো চিহ্নটা আচমকা ঝলসে উঠল লাল আগুনে। এবার সেই গোল গোল চোখ দুটোতে জীবন্ত শিরার মতো কিছু নড়াচড়া করছে। তারপর এই চোখ থেকে অন্ধকারের ভেতর থেকে ফুটে উঠল দুটি হলুদ আলো। অবিকল অবিকল বাঘের চোখের মতো। মূর্তিটার গোটা মুখটা এবার দ্রুত বদলাতে শুরু করলো। ঠোঁটের রেখা নিচের দিকে নেমে দুই দিকে তীক্ষ্ণ ধারালো ক্যানাইন দাঁত বেরিয়ে মুখের দুই পাশ বেয়ে নিচে নেমে এলো।
মূর্তির ভেতর থেকে শোনা গেল বাঘের গর্জনের মতো ফোঁস ফোঁস আওয়াজ। মাটি ফুঁড়ে উপরের দিকে উঠতে থাকলো মূর্তিটা, আর তখনই দেখতে পেলাম মাটির তলায় থাকা সেই বাড়া মূর্তির হাত আর পাগুলোতে ক্রমাগত পশম গজিয়ে চলেছে। প্রথমে ছাই রঙা, তারপর গাঢ় হলুদ আর কালো। আঙুলগুলো গলে গিয়ে একসঙ্গে মিশে শক্ত ধারালো নখ হয়ে উঠল। বকুল তখন চোখ বন্ধ করে তীব্র বেগে প্রাচীন দুর্বোধ্য এক মন্ত্র উচ্চারণ করে চলেছে। মূর্তির সামনে রাখা প্রদীপের আলো হঠাৎ নিভে গেল। গোটা বাতাসে কেমন একটা পাশবিক গন্ধ। মূর্তির পিঠ ফেটে বেরোচ্ছে হাড়ের মতো উঁচু কাঁধ, আর তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে নড়তে থাকা পশমের ঢেউ। মূর্তি আর নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে এক বিকট অস্বাভাবিক বড় বাঘিনী, যার চোখে দেবীর রোষ আর রক্তের খিদে। বাঘিনী ধীরে ধীরে মাথা নামালো, সামনের ফুলটা শুঁকলো, আর তারপরে আকাশের দিকে তাকিয়ে এক বিকট গর্জন করল। প্রায় সঙ্গে সঙ্গে চারদিকে ভিড় করে দাঁড়িয়ে থাকা পুরুষ নারীদেরও চেহারা বদলাতে থাকলো দ্রুত। তাদের পিঠ বাঁকা, তাদের দাঁত বড় বড়, চোখ জ্বলছে হলদে আলোয়, দাঁড়িয়েছে কুঁজো হয়ে, আর পিছনে ঝুলছে লেজের মতো ছায়া। তাদের সমবেত গর্জন যেন আকাশ ফাটিয়ে চুরমার করে দিচ্ছে। বকুল এবার আমাদের দিকে ফিরল, অদ্ভুত এক হাসি হেসে বলল, মা জেগেছে, কিন্তু মায়ের যে খাবার সময় হলো। 1 বছর না খেয়ে রয়েছেন আমাদের মা। আপনারা মাকে খেতে দেবেন না, খেতে দেবেন না। জানি না কি মোহিনী শক্তি ছিল সেই কণ্ঠে। আমি দেখলাম অজান্তেই আমি পায়ে পায়ে সেই বলির বেদির দিকে এগোতে লাগলাম। সম্বিত ফিরল গোপালের গলায়। সে দেখি আমার ফতুয়ার হাতাটা জোরে চেপে ধরে রেখেছে। চাপা হিস হিসে গলায় গোপাল আমায় বলল, তোমার কি মাথার ঠিক আছে মাস্টার? কি করছো তুমি? মনে হলো আমি ঘুম থেকে জেগে উঠলাম। আমার চারপাশে মানুষরূপী বাঘের দল গর্জন করছে, সামনে স্বয়ং দেবী হাড়িজি। বকুলের অন্ধ চোখে সোনালি আলোর এক মায়াবী দীপ্তি খেলা করছে। বকুল হাসল, তার রক্ত লাল ওষ্ঠ দুটোর ফাঁকে ঝিলিক দিয়ে উঠল ইস্পাতের মতো চকচকে দাঁত। ভয়ের কিছু নেই জ্যোতিষ বাবু, আপনি আমাদের মধ্যেই থাকবেন, এই গ্রামেই থাকবেন চিরকালের মতো। আমি জানি না কোথা থেকে আমার এই শক্তি জন্মালো। আমি চিৎকার করে বললাম, না, আমি নিজেকে বলি প্রদত্ত করতে রাজি নই, আমাকে জোর করবেন না। বকুল একটু থমকে গেলেন, তারপর অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, তবে ঠিক আছে, মা হারিজি অনিচ্ছার দান নেন না। আপনি জানেন না কত বড় সম্মান আপনি হারালেন। সে যাই হোক, এখনই এই গ্রাম ছেড়ে চলে যান।
এই মুহূর্তে। গোপাল, এই ভাগে পালাও, পালাও বলে দুজন দৌড়তে শুরু করলাম। আমি ভেবেছিলাম ওই মানুষ বাঘের দল নিশ্চয়ই আমাদের পিছু ধাওয়া করবে, কিন্তু কেউ কিচ্ছু করলো না। জোরে পালাও গোপাল, জোরে জোরে, আরো জোরে, তাড়াতাড়ি। শুধু বকুল ওই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে একটা মশাল হাতে আমাদের চলে যাওয়া দেখতে থাকলো। গ্রামের প্রান্তর পেরিয়ে সবে জঙ্গলে ঢুকবো, ঠিক এমন সময় পিছন থেকে একটা তীব্র চিৎকারে আমরা দুজনেই ফিরে তাকালাম। যমুনা, গোপালের মরে যাওয়া মেয়ে। যমুনা ফিরে এসেছে। আমি আবার দৌড়তে গেলেও গোপাল থমকে গেল। কি হলো গোপাল, থামলে কেন? ওই তো যমুনা, ওই তো আমার মা, ও আমায় ডাকছে। ডাকুক গে, তুমি কি জানো না গোপাল, ও আসল যমুনা না, তোমার যমুনার স্মৃতি মাত্র। এই সবকিছুই আমাদের বিভ্রম। আর পিছু ফিরো না, একবার জঙ্গলে ঢুকতে পারলে রেহাই পাওয়া যাবে আশা করি। তাড়াতাড়ি করো, ওরা ধাওয়া করলে বিপদ হবে। গোপাল, গোপাল, তাড়াতাড়ি করো। গোপাল আবার জঙ্গলের দিকে ফিরতেই ছোট্ট যমুনার কান্না ভরা গলা শোনা গেল। আমি গোপালের হাতটা শক্ত করে ধরলাম, কিন্তু গোপাল এক হ্যাঁচকা টানে সেই হাত ছাড়িয়ে নিল। ওর গায়ে এখন দানবের শক্তি। বুঝলাম ওকে আটকাবার সাধ্য আমার নেই। মন্ত্রমুগ্ধের মতো গোপাল দুই হাত সামনের দিকে বাড়িয়ে এগিয়ে গেল যমুনার দিকে। যমুনাও কচি কচি পায়ে ছুটে আসতে থাকলো আমার মা, ওর বাবার পানে। দেখলাম গোপালের দু চোখ ভরা জল, কিন্তু মুখে হাসি। হাসি মুখে গোপাল ছড়া কেটে বলছে, তোমারে কোথায় আমার জাতমণি, মিষ্টি হাসির মুখখানি, লাফিয়ে কোলে আয় দেখি মা, গাল ভরে ২০০০ চুমা। যমুনা মারে। ঠিক বলির বেদিতে গোপাল পৌঁছতেই যমুনা এক লাফে গোপালের কোলে উঠে পড়ল। গোপাল যমুনাকে কোলে নিয়ে চুমোতে চুমোতে ভরিয়ে দিল সারা গাল। ঠিক তখনই সেই বিরাট বড় বাঘিনী ভয়ানক গর্জন করে ঝাঁপিয়ে পড়ল গোপালের উপর। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান এলো ততক্ষণে সকাল হয়ে গেছে। আমি বনের এক ধারে মাটিতে শুয়ে রয়েছি। সামনে বিস্তীর্ণ এক বালি মাটির প্রান্তর, তাতে কোনো গ্রাম নেই। এমনকি কোনো কালে এখানে যে কোনো গ্রাম ছিল তারও কিছু চিহ্ন মাত্র নেই। থাকার মধ্যে আছে হাড়ি ঝির সেই থানখানি।
কাছে গিয়েই বুঝলাম এতে সদ্য পুজো দেওয়া হয়েছে। চারিদিকে ধুনোর গুঁড়ো, পোড়া ঘি আর ধূপের গন্ধ ছড়ানো। বলিস্থান গোটাটাই রক্তে মাখামাখি, কিন্তু তাতে এক টুকরো হাড় বা এক কুচি চামড়া মাংস নেই। ঠিক যেমনটা হয়েছিল সেই সাহেবের বেলায়। রক্ত এখনো পুরো জমে যায়নি, থকথকে আঠালো জেলির মতো মাটিতে জমে রয়েছে। আর সেই রক্তে পরে কলকাতায় ফিরে শ্রীশের সঙ্গে দেখা হয়েছিল আপনার? কি বললো সে বেটা? সে তো আপনাকে প্রায় মেরে ফেলার ব্যবস্থাই করেছিল। সে আরেক কাণ্ড। রাসবিহারী বাবু তো আমাকে দেখে অবাক, প্রায় চেঁচিয়ে বললেন, কোথায় ছিলে তুমি? গোপালিবা কোথায়? সেদিন শিয়ালদা স্টেশনে শ্রীশ তোমাদের দাঁড়াতে বলে বহরমপুরে টিকিট কাটতে গেল, আর ফিরে এসে দেখে তোমরা উধাও। প্রায় ঘন্টা খানেক গোটা স্টেশন তোমাদের তন্ন তন্ন করে খুঁজেও তোমাদের না পেয়ে শেষে আমার কাছে ফিরে এলো। যাই হোক, ছিলে কোথায়? আমি রাসবিহারী বাবুকে সবটাই বললাম, কোনো রাগ ঢাক না করে। বুঝলাম উনি আমায় ঠিক বিশ্বাস করলেন না। খানিক গুম মেরে তারপর বললেন, শোনো, তুমি বরং কিছুদিন এসব থেকে দূরে থাকো, বুঝলে? আমি তোমায় চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করছি। বেশ কিছু বছর চাটগাঁতে কাটিয়ে এই কয়েক বছর হলো আবার ফিরে দেশবন্ধু স্কুলে পড়াচ্ছি। ঘরের পরিবেশ কেমন একটা থম মেরে গেছিল। সবাই চুপ, কেউ কথা বলছে না দেখে রামেন্দ্রবাবুই শুরু করলেন, এসব বিশ্বাস করা যায়? অদ্ভুত ব্যাপার। জানি যায় না, আমিও পারিনি। তবে কি জানেন রামেন্দ্রবাবু, শেক্সপিয়ার সাহেব তো বলেই গিয়েছেন, there are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. অবশ্য আমার একটা থিওরি আছে। আমার মনে হয় এই গোটা গ্রামটাই একটা ধোঁকা, ইলিউশন কিংবা পরাবাস্তব জগৎ। বিলেতের বিজ্ঞানীরা এই নিয়ে ইদানিং নানা থিওরি দিচ্ছেন। আমাদের চেনা জগতের বাইরেও একাধিক এমন জগৎ থাকতে পারে যাদের তরঙ্গের সঙ্গে আমাদের তরঙ্গ মেলে না বলে আমরা তাদের দেখতে পাই না বা বোধ করতে পারি না। তা বলে যে তারা নেই এ কথা তো বলা যায় না। চোখে না দেখলে মানব না, এই বড্ড বোকা বোকা কথা। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতাই বা কতটুকু বলুন দেখি। আমরা বাদুড়ের ডাক শুনতে পাই না, অতিবেগুনি রশ্মি দেখতে পাই না। এমনকি এত বছর হয়ে গেল আমাদের মানব সভ্যতার, আজ অবধি একটা গন্ধের জুৎসই নাম পর্যন্ত দিতে পারলাম না। শুধু এর মতো গন্ধ, তার মতো গন্ধ বলে চালালাম। না রামেন্দ্রবাবু, আমাদের গুমর করা সাজে না। বরং আমার ধারণা এই পৃথিবীর বুকেই এমন কিছু অদৃশ্য জানালা বা দরজা আছে যা দিয়ে সেই দুনিয়ায় প্রবেশ করা যায় যা আমাদের ইন্দ্রিয়ের অতীত। হয়তো আমরা তেমনই এক পথের সন্ধান পেয়েছিলাম, হয়তো বছরের কয়েকদিনই সেই পথ খোলে। তিনি চলে আসার পর সেই পথ বন্ধ হয়ে গেছে। আবার কবে খুলবে কে জানে। তবে ওই শ্রীশচন্দ্র সেজে থাকা লোকটিকে তুমি সেথো জানো?
রসিক, কিছুদিন আগে অবধিও তীর্থস্থানে যেতে গেলে একজন কেউ পথ দেখিয়ে নিয়ে যেত। তার কাজ শুধু তীর্থস্থান অবধি সাথে থাকা। তাই সে সেথ। শ্রীশের দেহধারী সেই ব্যক্তি, নাকি আত্মা বলবো, তার কাজই ছিল আমাদের পথ দেখিয়ে ওই জগতে নিয়ে যাওয়া। এছাড়া আমাদের যুক্তি বুদ্ধিতে আর কোনো সমাধান আসে না। কিন্তু একটাই খটকা, যদি ওই গ্রাম অন্য জগতই হয়, তবে পরের দিন সকালে আমি এটা খুঁজে পেলাম কি করে? কোনটা? আজ অব্দি এটা কাউকেই দেখায়নি, এমনকি রাসবিহারী বাবু কিংবা সুভাষকেও না। কিন্তু যখনই ভালোবাসার উপর, মানুষের উপর বিশ্বাস হারিয়ে যায়, আমি একবার করে এটা বার করে দেখি। আপনাদের একটু আগেই বলছিলাম না, পরের দিন সকালবেলায় হাড়িঝির থানে গিয়ে দেখি কিছু বাসি রক্ত আঠার মতো জমে আছে, আর তার মধ্যেই কি একটা চকচক করতে দেখে উঠিয়ে নিয়েছিলাম। বলতে বলতে জ্যোতিষ ঘোষ নিজের ফতুয়ার ভিতরে হাত দিয়ে নস্যির ডিবের মতো একটা কৌটো বার করলেন। সেটা খুলে কি একটা নিয়ে রামেন্দ্রবাবুর হাতে দিয়ে বললেন, এই দেখুন। রামেন্দ্রবাবুর দেখা হলে সবাই জিনিসটা একে একে হাতে নিয়ে দেখল। জিনিসটা এমন কিছুই নয়, একটা ছোট্ট রূপোর আংটি। বড় জোর 3 কি 4 বছরের বাচ্চার আঙুলে ধরবে। আংটির মাঝে রূপোর পাতের চারদিকে ছোট ছোট পাথর বসানো, আর ঠিক মাঝখানটিতে খোদাই করে লেখা জ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।